हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स वाला, वेलकम टू পিডব্লিউ বাংলা নিট। তো আজকে পিডব্লিউ বাংলা নিটে নিয়ে চলে এসেছি আমি আবার একটা লেকচার which is related to again health aptitude। তোমাদের জেন পাস 2026 এ বোর্ড থেকে যে একটা ধামাকা দিয়ে দিয়েছে, যে হঠাৎ করে তোমাদের বলে দিয়েছে যে লজিক্যাল রিজনিং এর জায়গাতে ফার্স্ট পেপারে তোমাদের এক্সামটা হবে 20 মার্কস কিসের ওপরে না হেলথ অ্যাপটিটিউডের ওপরে। এবং এরকম একটা সাংঘাতিক পরিস্থিতিতে আমি আর দেবজিৎ স্যার দুজনে মিলেই ঠিক করেছি যে আমরা নেব এমন কিছু ক্লাসেস যেখানে তোমাদের প্রত্যেকটা যে নতুন ইনক্লুডেড বা হাইলাইটেড আলাদা আলাদা টপিক রয়েছে তাদেরকে ছোট্ট ছোট্ট করে করব ডিসকাশন। তো সেই নিয়ে আজকে আমাদের ডিসকাশনের জায়গা হচ্ছে কি, আজকে দেখতেই পাচ্ছ আমরা ডিসকাশন করব ভ্যাকসিনেশনের ওপরে। আজকের আমাদের এন্টায়ার ডিসকাশনটাই হবে কিসের ওপরে? ভ্যাকসিনেশনের ওপরে। এর হিস্ট্রি কি আছে, এর ফিউচার অ্যাডভান্সমেন্টস কি হয়েছে, ভ্যাকসিনেশন কাকে বলে, এর সাথে রিলেটেড টার্ম সেটা বাংলা হোক ইংলিশ হোক সব দিক দিয়ে একদম কমপ্লিটলি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি ভ্যাকসিনেশনের ছোট্ট একটা লেকচার। অলরেডি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ যখন তোমরা পড়ো তখন তোমাদের ভ্যাকসিনেশনের একটা প্রিলিমিনারি আইডিয়া থাকে। আজকে সেই আইডিয়াটাকে ছোট ছোট করে একটু একটু করে বাড়িয়ে দেবো। জাস্ট যে টপিকগুলো বলছি সেগুলো ভালো করে দেখে যাও, আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না। তো আজকে আমাদের যে টপিকটা ভ্যাকসিনেশন, তার একটা জেনারেলাইজড আইডিয়া এখানে রয়েছে, যেখানে কি বলা আছে যে টিকাকরণের প্রাথমিক ধারণা কি। তো টিকাকরণ কিসের ওপরে বেস করে তৈরি হয়েছে না, টিকাকরণের বেস হচ্ছে মেমোরি। টিকাকরণের বেসিক আইডিয়াটাই হলো মেমোরি। তো আমরা জানি আমাদের যখন অনাক্রম্যতা আমরা আনি বা ইমিউনিটি আমরা আনি, তার মধ্যে দু ধরনের ইমিউনিটি হয়, একটা অ্যাক্টিভ ইমিউনিটি, একটা প্যাসিভ ইমিউনিটি। যখন আমরা আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে যখন আমরা ইমিউনিটিটা আনছি, কোন ইমিউনিটিটা আনছি না কৃত্রিমভাবে যখন আমরা ইমিউনিটি আনছি অ্যাবাউট আর্টিফিশিয়ালি, তখন সেটাকে আমরা কিন্তু ভ্যাকসিনেশনের আন্ডারে রাখবো, কারণ এটা পুরোটাই কৃত্রিমভাবে আনা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি টিকাকরণের প্রাথমিক ধারণা। তো প্রাথমিক ধারণা অনুযায়ী কি কি রয়েছে এখানে, যে ফার্স্ট হচ্ছে টিকা বা ভ্যাকসিন কাকে বলছে। টিকা বা ভ্যাকসিন কাকে বলে না রোগ প্রতিরোধের প্রধান উপাদান, কোন নির্দিষ্ট রোগের জীবাণু সেটা মৃত হোক বা দুর্বল হোক তাকে প্রস্তুত করে যে পদার্থ দেহে প্রবেশের ফলে রোগের বিরুদ্ধে অনাক্রম্যতা তৈরি হয় তাকে টিকা বলে। তাহলে টিকা বা ভ্যাকসিন মানে হলো এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের বডিতে প্রবেশ করিয়ে আমাদের কোনো একটা রোগের বিরুদ্ধে প্রতিরোধক ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এবং টিকাকরণ কাকে বলছে না টিকা দেওয়ার যে প্রসেসটা, তো অনাক্রম্যতা অর্জনের পদ্ধতি, দেহের মধ্যে নির্দিষ্ট রোগের টিকা বা ভ্যাকসিন প্রয়োগ করে কৃত্রিমভাবে অনাক্রম্যতা গড়ে তোলার পদ্ধতিকে টিকাকরণ বলে। নাও টিকাকরণের গুরুত্বটা কি, কি ইম্পর্টেন্স আছে টিকাকরণের। টিকাকরণের ইম্পর্টেন্স হলো প্রথমত অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি আমরা তৈরি করব, বডি অ্যাক্টিভলি অ্যান্টিবডি তৈরি করবে, দেখে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি। টিকাকরণের ফলে দেখে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় যা ভবিষ্যতে জীবাণুর আক্রমণকে প্রতিরোধ করে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি, জীবাণুর বিস্তার রোধ। তো যখনই আমরা কোনো ভ্যাকসিন নিচ্ছি সাথে সাথে সেই জার্মটাকে নয় আমরা অ্যাটেনুয়েটেড দুর্বল ফর্মে অথবা মানে উইকেন্ড ফর্মে অথবা কিল্ড ভ্যাকসিন, বিভিন্ন ভ্যাকসিন আমরা নিতে পারি, সেটা যখন আমাদের বডিতে ঢুকছে তো প্রথমে আমাদের একটা প্রিলিমিনারি কিছু প্রাইমারি সিমটমস আমরা দেখতে পাবো। যখনই ছোটোবেলায় আমরা যখন ভ্যাকসিন নিয়ে হচ্ছি, বাচ্চাদেরও যখন ভ্যাকসিন দেওয়া হয়, প্রথমে বাচ্চাদের জ্বর হয়, গা হাত পায়ে ব্যথা হয়, যে জায়গাটা ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই জায়গাটাতেও যথেষ্ট পেন হয়, এগুলো ন্যাচারাল, এগুলো হবে কারণ তোমার বডিতে জার্ম ইনজেক্ট করা হচ্ছে। তো ইনিশিয়াল সিমটমস কিছু আসবেই, কিন্তু তারপরে কি হয় আস্তে আস্তে তার এগেনস্টে অ্যান্টিবডি বডি তৈরি করে সেই জার্মটাকে মারে এবং সেই জার্মটাকে চিনে রেখে দেয়। সেই জার্মটা যদি ভবিষ্যতে আবার তোমার দেখে প্রবেশ করে সাথে সাথে সেই জার্মটাকে গিয়ে একদম দ্বিগুণ তাকাত দিয়ে সেই জার্মটাকে মেরে দেয়। এটাই তো বেসিক কনসেপ্ট। তো জীবাণু বিস্তার রোধ, বংশবৃদ্ধি বাধাগ্রস্ত করা, ভ্যাকসিন দেহের অভ্যন্তরে প্রবেশকারী ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষমতা নষ্ট করে এবং সংক্রমণের থেকে আটকে দেয়। নেক্সট আমরা পড়বো এখানে যে ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা একটা টার্ম খুব ইউজ করে দিই, দ্যাট ইজ বুস্টার ডোজ। নিশ্চয়ই টার্মটা শুনে থাকবে। তো বুস্টার ডোজ মানে কি না অতিরিক্ত সুরক্ষার কবচ। প্রাথমিক টিকাকরণের নির্দিষ্ট সময় পর দেহের অনাক্রম্যতা বজায় রাখতে এবং অ্যান্টিবডি বৃদ্ধির জন্য বুস্টার প্রদান করা হয়। বুস্টার ডোজ মানে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে কাউকে কি করা হচ্ছে, যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা পড়বো কিসের ব্যাপারে না বুস্টার ডোজ মানে হচ্ছে মাঝে মাঝে কি করা হয় না বুস্টার ডোজ দেওয়া হয়। ওকে, তাহলে আমরা দেখব এর পরের টপিকটা, দ্যাট ইজ যে টিকাকরণের আবিষ্কার কি করে হয়েছিল। টিকাকরণের আবিষ্কার, তাহলে গুটি বসন্তের টিকা আবিষ্কার। তো
আবিষ্কারের কথা যদি বলা হয়, তো ভ্যাকসিনের যে আবিষ্কারটা হয়েছিল সেটা কিভাবে হয়েছিল তার একটা স্টোরি আছে, সেই স্টোরিটাও কিন্তু আজকে লেকচারে তোমরা পেয়ে যাবে। তো এডওয়ার্ড জেনার প্রথম, তিনি একজন ব্রিটিশ চিকিৎসক। এডওয়ার্ড জেনার তিনি কি করেছিলেন না গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন, যেটা একটা যুগান্তকারী, একটা রেভলিউশনারি একটা ইনসিডেন্ট ছিল। এবার টিকার ধরন যদি দেখি, আমরা বিভিন্ন ধরনের টিকা দেখতে পাই, একটা যেমন বিসিজি, যেমন ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, টক্সয়েড, বিভিন্ন ধরনের আমরা টিকা দেখতে পাই। এটা কিন্তু ওভারঅল জেনারেল আইডিয়াটা বলছি শুরুতে। টিকাকরণ নির্ঘণ্ট অর্থাৎ ইমিউনাইজেশন শিডিউল WHO 2018 অনুযায়ী আগে ভ্যাকসিনের নাম, তার রোগের নাম, তার বয়স এবং ডোজের সংখ্যা কতটা দিতে হবে, যেমন এখানে পোলিও ভ্যাকসিনের কথা বলা আছে, ডিপিটি ভ্যাকসিনের কথা বলা আছে, MMR ভ্যাকসিনের কথা বলা আছে, সব নিয়ে করব আমরা ডিসকাশন। তো আগে আমরা প্রথমেই চলে আসি টিকাকরণ ও ভ্যাকসিনের বৈজ্ঞানিক পদ্ধতিটা কি, মানে ওর বেসটা কি। তো বেসটা হলো কি, টিকাকরণ বা ভ্যাকসিনেশন অনাক্রম্যতা অর্জনের জন্য মানব দেহে টিকা দেওয়ার পদ্ধতি। তো ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। ভ্যাকসিন কি, মৃত, দুর্বল বা নিষ্ক্রিয় রোগ জীবাণু অথবা তাদের খরিত বস্তুকে দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। মানব দেহে তাকে প্রবেশ করানো হচ্ছে। মানব দেহে প্রবেশ করানোর পর অনাক্রম্যতা বা ইমিউনিটি আসে। কিরম ইমিউনিটি আসে, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে আমরা পড়ি, এটা কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটি, দিস ইজ অ্যাক্টিভ ইমিউনিটি। এবং এটা কিরকম, আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল বা কৃত্রিম, কৃত্রিম হচ্ছে, আর্টিফিশিয়াল হচ্ছে বা কৃত্রিম হচ্ছে, কৃত্রিম অনাক্রম্যতা। এবং এটা অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয়, কারণ বডি অ্যাক্টিভলি কি তৈরি করছে, অ্যান্টিবডিটা তৈরি করছে। লাস্ট হচ্ছে কি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ, ভ্যাকসিনের কারণে শরীরে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। ওকে, এবার আমরা চলে আসি এই ভ্যাকসিনের ডিসকভারি নিয়ে যদি কথা বলা হয়, তো ভ্যাকসিনের ডিসকভারি নিয়ে আগে আমরা হিস্ট্রি অফ ভ্যাকসিন ডিসকভারি যদি বলি, ফ্রম একদম শুরুর থেকে, একদম শুরুতে কিরম ছিল এবং আজকে কিরম হয়েছে, দ্য হিস্ট্রি অফ ভ্যাকসিন ডিসকভারি। তো প্রথমে কি হয়েছিল, দ্য প্রি ভ্যাকসিন এরা, সেখানে কি করা হতো না, স্ক্র্যাচিং স্মল পক্স সোর্স, যেখানে যেখানে স্মল পক্সের ফোসকাগুলো হয়েছে সেগুলোকে স্ক্র্যাচ করা হতো ইনটু দ্য স্কিন, এবং ইনডিউসেস মাইল্ড ডিজিজ, মানে ভ্যাকসিনের যে ফোসকাটা আছে সেটাকে হালকা হালকা হালকা, মানে তোমার স্মল পক্স হয়েছে ধরো কারুর, সেখান থেকে সেই ফোসকাটাকে হালকা হালকা স্ক্র্যাচ করে সেটাকে ইনজেক্ট করে দেওয়া হতো। রিস্ক কি হতো, সাম ডেভেলপ ফুল স্মল পক্স, কারুর কারো দেখা যেত টোটাল ফুললি তারা স্মল পক্সে ইনফেক্টেড হয়ে গেছে, যেমন লেডি মেরি ওয়ার্টলে ব্রড ফ্রম টার্কি টু ব্রিটেন। তো ওনার এই আইডিয়াটা ছিল, যে এই আইডিয়াটা করে দেখা গেছিল, কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম হতো যে যাকে দেওয়া হতো সে ফুল স্মল পক্সে ইনফেক্টেড হয়ে যেত, তার ফলে সে মারাও যেতে পারতো। এরপরে এলো এডওয়ার্ড জেনার অ্যান্ড দ্য ফার্স্ট ভ্যাকসিন 1796-এ। অবজারভেশন উনি দেখেছিলেন যে একটা মিল্কমেড সে ইমিউন ছিল স্মল পক্সে, তো উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এই এক্সপেরিমেন্টের ব্যাপারে আমি এক্ষুনি বলবো, যে একজন জেনার এক কাউ পক্সের পাস নিয়ে সেটাকে যে মিল্কমেড তার ছেলের মধ্যে ইনজেক্ট করে দেখেছিলেন কি হয়, সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো একটু পরে। এরপরে দেখা যায় যে লুই পাস্তুর অ্যান্ড ল্যাবরেটরি ভ্যাকসিন, তো লেট 80s-এ উনি কি করেছিলেন, উনি অ্যাটেনুয়েশন অর্থাৎ উইকেন্ড জার্ম নিয়েছিলেন, জার্মস উইকেন্ড টু ক্রিয়েট ভ্যাকসিন, যেমন চিকেন কলেরা, যেমন হচ্ছে উইকেন্ড ব্যাকটেরিয়া ফ্রম, মানে কোনো ইনসিডেন্ট থেকে প্রোটেক্ট করেছিল চিকেনসদের ফ্রম কলেরা। রেবিসের এগেনস্টেও ভ্যাকসিন তৈরি করা হয়েছিল, সাকসেসফুলি ট্রিটস 9-year-old জোসেফ মেস্টার, এটাও কিন্তু একটা রেভলিউশনারি একটা আইডিয়া ছিল। তো লুই পাস্তুর ল্যাবরেটরি ভ্যাকসিন এভাবে তৈরি করেছিলেন। নেক্সট 20th সেঞ্চুরি ছিল দ্য গোল্ডেন এজ। গোল্ডেন এজ কেন, এখানে সল্ক, এখানে পোলিও যে ভ্যাকসিন, সল্ক ভ্যাকসিন, তো জোনাস সল্ক ইনঅ্যাক্টিভেটেড, দেন অ্যালবার্ট সেবিন ওরাল ডিজিজ নিয়ারলি এলিমিনেটেড। তো পোলিওর এগেনস্টে সল্ক ভ্যাকসিন এনেছিলেন জোনাস সল্ক, অ্যান্ড অ্যালবার্ট সেবিন এনেছিলেন সেভিংস ভ্যাকসিন। এমএমআর এগেনস্টে ভ্যাকসিন আসে, মিজলস, মামস, রুবেলা, স্মল পক্সকে টোটালি ইরাডিকেট করে দেওয়া হয় থ্রু ভ্যাকসিনেশন অনলি। নেক্সট মডার্ন যে ব্রেক থ্রু, এখন কি করা হচ্ছে, এখন এমআরএনএ টেকনোলজি ইউজ করা হচ্ছে 2020-তে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকেও ইউজ করা হচ্ছে, এমআরএনএ টেকনোলজিকেও ইউজ করা হচ্ছে। কোভিড-19 প্যান্ডেমিক, ফার্স্ট ডেভেলপ, ফার্স্ট অ্যাপ্রুভ এমআরএনএ ভ্যাকসিন, ফাইজার, বায়োইনটেক অ্যান্ড মডার্না এরা কি করেছিল না, এরা প্রথম এই যে এমআরএনএ বেসড টেকনোলজিকে ইউজ করে ভ্যাকসিন প্রোডাকশন হয়েছিল। এগুলো হচ্ছে জেনারেল যে আইডিয়াটা বা ওভারঅল ফ্লোটা। এবার আমি তোমাদের বলবো যে ভ্যাকসিনের যে ডিসকভারিটা হয়েছিল সেটা কিভাবে হয়েছিল তার ছোট্ট একটা গল্প। তাহলে কি হচ্ছে না, প্রথমে কাউপক্স হচ্ছিল, গো বসন্ত এবং কি গুটি বসন্ত। তো ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার লক্ষ্য করেন যে যেসব গোয়ালিনী গো বসন্তে আক্রান্ত হতেন তারা মারাত্মক গুটি বসন্ত থেকে সুরক্ষা পেতেন, অর্থাৎ যাদের কাউপক্স হচ্ছিল তাদের কিন্তু স্মল পক্স হচ্ছিল না, এটা উনি লক্ষ্য করেছিলেন। লক্ষ্য করার পর কি হয়, ইনি 1796-এ 14 মে একটা কি করেন, একটা এক্সপেরিমেন্ট করেন, যে গোয়ালিনীর একটা ছেলে ছিল যার নাম ছিল ফিপ, যেটার গোয়ালিনীর সারা নিলসনের
হাতের গো বসন্তের ঘা থেকে পুঁজ নিয়ে তার মালির ছেলে জেমস ফিপসকে সেই টিকাটা দেন। দেখার পরে কি হয় না, দেখা যায় যে রোগ প্রতিরোধক ক্ষমতা, ফিপস সুস্থ হয়ে ওঠার পর, প্রথমে একটু সিমটমস হয় কিন্তু তারপরে সুস্থ হয়ে ওঠার পরে জেনার তাকে গুটি বসন্তের জীবাণু টিকা দেন এবং ফিপসের দেখা যায় গুটি বসন্ত হয়নি। তাহলে প্রথমে একজন মিল্কমেড যার কাছে কি ছিল, যার গো বসন্ত হয়েছিল কাউপক্স, সেখান থেকে সেই জার্মটাকে নিয়ে যখন ফিপসে দেওয়া হলো, প্রথমে হালকা সিমটমস এলো, তারপর যখন সুস্থ হলো তাকে গুটি বসন্তের টিকা দেওয়া হলো এবং দেখা গেল সে সুস্থ হয়ে উঠছে, কোনো প্রবলেম নেই। তাহলে এভাবেই এলো দ্য যুগান্তকারী আবিষ্কার। টিকাকরণের জনক জেনার, কিন্তু ভ্যারিওলেশনে এশিয়ার শতাব্দী ধরে প্রচলিত ছিল। জেনার চিকিৎসক, এটাকে বলা হয় কি না ফাদার অফ ভ্যাকসিনেশন বলা হয়। তো সেম ডেটা এখানে দেওয়া আছে যে জেনার নোটিস মিল্কমেডস উইথ মাইল্ড কাউপক্স ওয়্যার ইমিউন টু ডেডলি স্মলপক্স। মে 14, 1796 জেনার টেক্স কাউপক্স পাস ফ্রম সারা নেলস অ্যান্ড ইনাকুলেস জেমস ফিপস, এই যে ওকে ফিপসকে ইনজেক্ট করলো। দ্য প্রুফ নো স্মল পক্স ডেভেলপ এক্সপোজেস রিকভার্ড ফিপস টু ডেডলি স্মল পক্স টু প্রুভ ইমিউনিটি। ওকে স্মল পক্স দেওয়া হলো, দেখা গেল কি ইমিউনিটি রয়েছে। তাহলে ওল্ড প্র্যাকটিস ছিল কি ভ্যারিওলেশন, মানে সেঞ্চুরি ওল্ড প্র্যাকটিস অফ এক্সপোজিং পিপল টু স্মল পক্স ফর ইমিউনিটি, মানে ওখানে গোটা গোটা জামটাই দিয়ে দেওয়া হতো কিন্তু সেটাতে কোনো আলটিমেট রেজাল্ট হচ্ছিল না, মানুষ সেই অসুস্থই থাকছিল। কিন্তু যখন এটা ডিসকভারি এলো, নিউ ব্রেক থ্রু যখন এলো ভ্যাকসিনেশন থেকে, এটা অনেক বড় একটা ডিসকভারি হিসেবে পরিগণিত হলো। তাহলে এই যে পুরো ঘটনাটা এবং এই যে ওয়ার্ডটা ভ্যাকসিনেশন, ওয়াকা ওয়াকা কথাটাও কিন্তু কাউ থেকেই আসে। তো এটাই ছিল এর একটা ইনিশিয়াল আইডিয়া, যেটা আমি তোমাদের বললাম। এটাই ছিল দ্য ইনিশিয়াল আইডিয়া অ্যাবাউট ভ্যাকসিনেশন। ওকে, নেক্সট চলে আসছে কি টিকাকরণের কার্যপদ্ধতি এবং তার গুরুত্বপূর্ণ তথ্য। তো কার্যপদ্ধতি অনাক্রমতা কি হচ্ছে, ভ্যাকসিনটা যে প্রয়োগ করা হচ্ছে সেটা মৃত হোক বা দুর্বল জীবাণু হোক, ভ্যাকসিনের মাধ্যমে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা, যেটা আমি বললাম আর্টিফিশিয়াল হচ্ছে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এবং অ্যাকোয়ার্ডও হচ্ছে, কারণ জার্মটা বডিতে ঢুকছে তাই বডি অ্যাকোয়ার করছে। তাহলে অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ অ্যান্ড তার সাথে সাথে কি আর্টিফিশিয়াল ইমিউনিটি পাচ্ছে। ভ্যাকসিন নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদনে কোষগুলোকে উদ্দীপিত করে। তাহলে এখানে যে কোষগুলো দরকার, প্রতিরক্ষা কোষ অর্থাৎ বি সেলস যেগুলো আছে, মেমরি বি সেলস তৈরি করছে, নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং মেমরি সেলস তৈরি করছে। পরবর্তীতে জীবাণু প্রবেশ করলে অ্যান্টিবডিগুলো তাদের ধ্বংস করে এবং প্রজনন রোধ করে দেয়। এটা হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট এদিকে চলে আসছে কি বুস্টার ডোজ। তো প্রাথমিক ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা হয়, তারপর একটা নির্দিষ্ট টাইমের ব্যবধান দিয়ে আবার তাকে বুস্টার ডোজ দেওয়া হয় দেহে অধিক অ্যান্টিবডি এবং দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য। কারণ দেখো মেমরি সেল, কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে মেমরি সেল তৈরি হলো, কাজ করলো, কিন্তু ফিউচারে যদি আবার জার্মটা আসে তখন তো মেমরি সেল শেষ হয়ে যেতে পারে। তাই জন্য দিতে হবে কি বুস্টার ডোজ। বুস্টার ডোজ মানে একটা টাইম ইন্টারভালের পরে অধিক অ্যান্টিবডি এবং দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য এই ডোজ দেওয়া হয়। বুস্টার ডোজ দেখে অধিক অ্যান্টিবডি তৈরি করে, অধিক মাত্রা অ্যান্টিবডি তৈরি হয় এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। দ্যাট ইজ দ্য মেন আইডিয়া অ্যাবাউট বুস্টার ডোজ। এবার আমরা চলে যাচ্ছি কি যে ভ্যাকসিনের টাইপসে। তো ভ্যাকসিনের টাইপসে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি মেইনলি আমরা তিন ধরনের ভ্যাকসিন দেখতে পাই, একটা লাইভ অ্যাটেনুয়েটেড, একটা কিল্ড, একটা টক্সয়েড। তো লাইভ অ্যাটেনুয়েটেড মানে যেখানে দুর্বল জীবিত জীবাণু থেকে দেওয়া হয়, যেমন পোলিওর ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যক্ষার ক্ষেত্রে দেওয়া হচ্ছে। মৃত বা কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড, যেখানে হিট দিয়ে বা রেডিয়েশন দিয়ে জার্মটাকে মারা হচ্ছে, মেরে দেওয়ার পর সেটার থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেমন কলেরার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, জলতঙ্কর ক্ষেত্রে দেওয়া হচ্ছে। টক্সয়েড মানে রোগ জীবাণু থেকে নিঃসৃত যে টক্সিনটা আছে, ক্ষতিকারক টক্সিনকে নিষ্ক্রিয় করে ভ্যাকসিনটা তৈরি করা হয়। এতে দেহের কোনো ক্ষতি করে না কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম, যেমন টিটেনাস এবং ডিপথেরিয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এবার যদি আমরা জেনারেশন ওয়াইজ ভ্যাকসিনকে দেখতে চাই তাহলে আমরা তিনটে জেনারেশন অফ ভ্যাকসিনকে দেখতে পাই। তাহলে হচ্ছে ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন, যেখানে হোল অর্গানিজমটাকে ইউজ করা হচ্ছে। সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন, যেখানে যে জার্মটা আছে তার কোনো সাব ইউনিট বা রিকম্বিনেন্ট ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। অ্যান্ড থার্ড জেনারেশন ভ্যাকসিন, যেটা নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি করা হচ্ছে, এটা লেটেস্ট টেকনিকের আন্ডারে পড়ছে। তো ফার্স্ট জেনারেশন ভ্যাকসিনের মধ্যে কি আছে, হোল অর্গানিজম, সেটাকে লাইভ অ্যাটেনুয়েট করে দেওয়া যেতে পারে। উইকেন্ড জার্ম, এটা স্ট্রং লং লাস্টিং ইমিউনিটি দিচ্ছে। অফেন 1 to 2 ডোজেস দিতে হচ্ছে, যেমন এমএমআর ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন, এগুলো কার আন্ডারে রয়েছে, লাইভ অ্যাটেনুয়েটেড। যে আমরা ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভ্যাকসিনের কথা বলবো, যেখানে ডেড ফ্ল্যাট লাইন প্যাথোজেন নেওয়া আছে, সেফার বাট অফেন রিকোয়ার বুস্টার। কারণ এখানে যেহেতু আমরা লাইভ অর্গানিজমটা দিচ্ছি, এটার মোটামুটি ওরকম বুস্টারের দরকার নেই, কিন্তু যখন ইনঅ্যাক্টিভেটেড হচ্ছে তখন বুস্টার দিতে হতে পারে। এক্ষেত্রে পোলিও ভ্যাকসিন আছে,
পোলিও সলক ভ্যাকসিন আছে, হেপাটাইটিস এ, রেবিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ক্ষেত্রে এটা ইউজ করা হয়। সাব ইউনিট বা রিকম্বিনেন্ট ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথমত হেপাটাইটিস বি কে ইউজ করা হচ্ছে। হেপাটাইটিস বি এর যে ফার্স্ট রিকম্বিনেন্ট ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এছাড়া এইচপিভি শিঙ্গেলসের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট কি, টক্সয়েড, যেখানে এই যে জার্মটা আছে তার বডি থেকে যে টক্সিনটা বেরোচ্ছে সেই টক্সিনটাকে নিয়ে ভ্যাকসিন তৈরি, যেমন টিটেনাস টক্সয়েড দেওয়া হয়, যেমন ডিপথেরিয়া টক্সয়েড দেওয়া হয় সেরকম। নেক্সট হচ্ছে কনজুগেট উইক সুগার ফর্মাকোটিন, তাহলে এখানে কি করা হচ্ছে, এখানে সুগার প্রোটিন নেওয়া হচ্ছে। এখানে কি করা হচ্ছে না, এখানে মানে সুগার নেওয়া হচ্ছে, তার সাথে একটা কেরিয়ার প্রোটিন অ্যাড করা হচ্ছে, অর্থাৎ স্ট্রং যে প্রোটিন পার্টটা রয়েছে, অর্থাৎ যেটা জার্মের পার্টটা রয়েছে তার সাথে কি করা হচ্ছে, একটা কেরিয়ার প্রোটিনকে জুড়ে দেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে, এর এফেক্টটা আরো স্ট্রং হচ্ছে। কনজুগেট বানানো হচ্ছে, বানিয়ে সেটা ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়। এটা কার ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন নিউমোকক্কাল ভ্যাকসিন, বাচ্চাদের ক্ষেত্রে এখন প্রচুর নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া হয়। নেক্সট চলে আসছে, আমরা লাস্টে চলে আসছি কিসে, যে নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন বা লেটেস্ট যে ভ্যাকসিনটা আছে তার মধ্যে এমআরএনএ ভ্যাকসিন, যেখানে এমআরএনএ কে টোটালি মেসেঞ্জার আরএনএ কে এন্টার্স ইনটু টু মেক হার্মলেস স্পাইক প্রোটিনস, যেমন পেপফাইজার থেকে বানানো হয়েছে, মডার্না থেকে বানানো হয়েছে কোভিড-19 এর ভ্যাকসিন। ডিএনএ ভ্যাকসিন মানে এখানে ডিরেক্টলি প্লাজমিডকে দিয়ে বানানো হচ্ছে, যেমন ZYCOVD এটা ফার্স্ট অ্যাপ্রুভড হয়েছিল। ভেরিয়াস ভেটেরিনারি ভ্যাকসিন এভাবে তৈরি করা হয়েছে। এছাড়া ভাইরাল ভেক্টর থেকে ইউজ করে, যেমন হার্মলেস ডিফারেন্ট ভাইরাস ক্যারিং জেনেটিক কোড ইনটু দ্য বডি, এটাকেও দিয়ে দেওয়া হচ্ছে। তো এর আন্ডারে ডিফারেন্ট ভ্যাকসিন, এটা পুরোটাই এখন কি রিসার্চ ফেজের মধ্যে রয়েছে, ধীরে ধীরে এটারও আপলিফমেন্ট কিন্তু হচ্ছে। এবার আমরা চলে আসছি নেক্সট কিছু টার্মে, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং ভ্যাকসিনস, অ্যাডজুভেন্স অ্যান্ড ইমিউনাইজেশন। তো হোয়াট ইজ ইমিউনিটি, না বডিজ ডিফেন্স মেকানিজম অ্যাবাউট এনি কাইন্ড অফ জার্ম, যেটা আমাদের বডিতে ইনভেট করছে তাকে আমরা বলছি ইমিউনিটি। দ্য ভ্যাকসিন অ্যান্ড অ্যাডজুভেন্ট, কি বলা হচ্ছে না, অ্যাডজুভেন্ট মানে হচ্ছে অ্যাডজুভেন্ট হেল্পস টু ক্রিয়েট দ্য বুস্টিং, কি করা হচ্ছে, হেল্পস ক্রিয়েট স্ট্রঙ্গার ইমিউন রেসপন্স। তাহলে যখনই আমরা অ্যান্টিজেন যেটা আমরা বডিতে মানে ঢোকাচ্ছি তার সাথে যদি অ্যাডজুভেন্টকে অ্যাড করে দেওয়া হয়, সে কি করে, অ্যান্টিজেনিক প্রপার্টিটাকে আরো বুস্ট আপ করে দেয়, সেই জন্য অ্যাডজুভেন্ট দিয়ে দেওয়া হয়। তো হ্যাঁ, ভ্যাকসিনস ওয়ার্ক বেটার উইথ স্মলার জার্ম কম্পোনেন্টস। নেক্সট আছে ভ্যাকসিনেশন অ্যান্ড স্টিমুলেশন। তো ভ্যাকসিনেশন মানে ইনকুলেশন করা হচ্ছে, যেটা ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করছে। নেক্সট ইমিউনাইজেশন অ্যান্ড মেমোরি। তো এর ফলে কি হচ্ছে, প্রসেস অফ বিকামিং ইমিউন অর রেজিস্ট্যান্ট। তাহলে বডি সিস্টেম কি করছে, বি সেলস রয়েছে, বি সেলস দুভাগে ভাগ হয়, একটা প্লাজমা সেল, একটা মেমোরি সেল। এই মেমোরি সেলটাই গিয়ে রিমেম্বার করে রাখে ফিউচারে সেই জার্মটা এলে তাকে মারবে বলে। টাইপস অফ ইমিউনাইজেশন প্রসেস, যেমন অ্যাক্টিভ, যেটা ইনডিউসেস মেমোরি, ভ্যাকসিনেশন ইনডিউসেস অ্যাক্টিভ ইমিউনিটি, বডি লার্নস টু ক্রিয়েট মেমোরি অ্যাগেন্স্ট অবজেক্ট, সেটাকে বলছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর একটাকে বলা হয় প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনাইজেশন মানে কি, প্যাসিভ ইমিউনাইজেশন মানে সেখানে বডি প্যাসিভলি কাজ করছে, বডি অ্যাক্টিভলি অ্যান্টিবডি তৈরি করে না, বডিকে ডিরেক্টলি আমরা কি করে দিচ্ছি না, অ্যান্টিবডিটাই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা। যেমন যদি আমি তোমাদের বলি, তোমাদের হাতে পাতে কেটে গেলে আমরা সবসময় টিটেনাস টক্সয়েড দিই, টিটেনাস ইনজেকশন দিই, কেন দিই, কারণ দ্যাট ইজ আ টক্সয়েড। সেটা অপেক্ষা করে না যে জার্ম ঢুকবে তারপর মেমোরি তৈরি হবে, না, সেটা ডিরেক্ট অ্যান্টিবডি দেওয়া হয়, যে যদি তোমার বডিতে কোনো কাট হয়ে যায়, কোনো লোহাতে বা মরচে ধরা লোহাতে যদি কাট হয়ে যায়, সেখান থেকে যদি জার্মটা ঢুকে যায়, সেই জার্মটাকে ডিরেক্টলি মারার জন্য আমাদের অ্যান্টিবডি দিয়ে দেওয়া হয়। সেম গোজ ফর ডিপথেরিয়া অলসো, ঠিক আছে, সেম গোজ ফর অ্যান্টিসেরাম, যখন স্নেক বাইট হয় তারপরেই দেওয়া অ্যান্টিভেনাম। তো প্যাসিভ আর টেম্পোরারি নো মেমোরি প্রোভাইডেড বাই অ্যাডমিনিস্ট্রেশন রেডিমেড অ্যান্টিবডিজ, এখানে দিয়ে দেওয়া হয়। ন্যাচারাল যদি হয় সেটা মাদার টু ফিটাস চলে আসে, যদি এটাকে আর্টিফিশিয়ালি দিতে হয় তাহলে আমি বললাম যে মানে টিটেনাস টক্সয়েড দেওয়া হয়, বা ডিপথেরিয়ার ক্ষেত্রে দেওয়া হয়, বা অ্যান্টিভেনাম দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট চলে আসছি এর পরের টপিকে, that is vaccination program strategy science and perception. So a lifelong public health story. তো প্রথমে কি করতে হয়, একটা স্টাডি প্ল্যান বানাতে হয়, প্ল্যান অ্যান্ড সায়েন্স, কি করা হচ্ছে, দ্য লাইফ কোর্স শিডিউল, মানে ভ্যাকসিন কোন কোন ডিজিজের এগেনস্টে মোটামুটি ভ্যাকসিন বা মানে বাঁচাতে পারে, তো এজ ওয়াইজ সেটাকে ধরতে হয়। তো এখন কেউ যখন ইনফ্যান্ট আছে তো প্রথমে তাকে মিজলসের ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন, তাহলে আস্তে আস্তে যখন এজটা বাড়তে থাকবে, সিনিয়র হতে থাকবে, তো ডিফারেন্ট ভ্যাকসিন দেওয়া হবে। মোটামুটি 6 বছর বয়স যখন পোলিও, 16 বছর বয়স তখন ফ্লু, মানে 5-এর কম টম হলেই পোলিও দেওয়া হয়। দেখবে আমাদের পোলিও ভ্যাকসিনের বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয়ে থাকে, তারপরে ফ্লু, তারপরে মিজলস, ডায়রিয়া, তারপর ফ্লু, নেক্সট হচ্ছে আরও শিগেলস, এরকম পরপর এজ ওয়াইজ কিন্তু ভ্যাকসিনের একটা আইডিয়া থাকে যে কোন বয়সে কিসের ভ্যাকসিন দিতে হবে। পাবলিক পারসেপশন অ্যান্ড ডিসিশন মেকিং, তো আন্ডারস্ট্যান্ডিং ভ্যাকসিন হেসিটেন্সি, অর্থাৎ
কমপ্লেসেন্সি, যে আমি ভ্যাকসিনটা নিলে আমি সেফ থাকবো, তো আমি সেফ আছে কি না সেই সিওরিটিটা দেওয়া। কনভিনিয়েন্স, ইজ ইট হার্ড টু গেট, অ্যান্ড ইজ ইট, নেক্সট হচ্ছে কনফিডেন্স, ক্যান আই ট্রাস্ট ইট। তো ভ্যাকসিনের এগেনস্ট মানে ভ্যাকসিনের কথা যখনই আমরা বলবো তো তিনটে সি আমাদের মাথায় আসে। তিনটে সি কি কি? একটা হচ্ছে কমপ্লেসেন্সি, মানে আমি কি সেফ হব এই ভ্যাকসিনটা নেওয়ার পর। নেক্সট, ইজ ইট হার্ড টু গেট, কনভিনিয়েন্ট কতটা ভ্যাকসিনটা পাওয়া, সি ফর কনভিনিয়েন্স, অ্যান্ড সি ফর কনফিডেন্স, যে এটাকে কি আমি ভরসা করতে পারি। তো এই তিনটে পিলারের ওপরেই কিন্তু ডিপেন্ড করে আছে। তো সবার আগে কি করতে হবে? বিল্ডিং কনফিডেন্স, আগে কনফিডেন্সটাকে বানাতে হবে। কিভাবে? প্রোডাক্টের ব্যাপারে কে প্রোভাইড করছে, অর্থাৎ হেলথ অফিসার্স যারা রয়েছে তারাই এটাকে প্রোভাইড করবে, এবং পলিসি থাকবে প্রপার। বুস্টিং হেলথ লিটারেসি, পাওয়ারিং ডিসিশনস, অবটেন প্রসেস, আন্ডারস্ট্যান্ড বেসিক হেলথ ইনফো, অ্যাপ্রোপ্রিয়েট হেলথ ডিসিশন, যে আগে আমি জানবো যে এই ভ্যাকসিনটা নিলে আমার কি কি সুবিধা হতে পারে, তার আইডিয়া করার পর দেন উই ক্যান টুক দ্য ডিসিশন অফ টেকিং দ্য ভ্যাকসিন। দ্য লাইফ কোর্স অ্যাপ্রোচ, ম্যাক্সিমাইজিং ইম্প্যাক্ট, মানে সবার আগে ছোটোবেলায় চাইল্ডহুডে কোন সময় কি কি ভ্যাকসিন দিতে হবে, টাইমলি ইনভেস্টমেন্ট করে রাখা। কারণ আলটিমেটলি যখনই আমরা লাইফের প্রোটেকশনের কথা বলি তো আমরা ভাবি টেস্ট করিয়ে নেব, কি ডাক্তার দেখিয়ে নেব, কি একটা হেলথ ইন্স্যুরেন্স করে নিলাম, কিন্তু সব থেকে বড় জায়গা হলো নিজেকে আগে থেকে প্রোটেক্ট করে রাখা, ফিউচারে কোনো ডিজিজ যাতে না হয়, তাই তো। তো তার জন্য ভ্যাকসিন ইজ দ্য আটমোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি কি নেক্সট টপিকে চলে আসছি, দ্যাট ইজ ইমিউনাইজেশন, ইমিউনাইজেশন ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ IIS। তো আগে কি করতে হবে? তিনটে সি মডেলের ওপরে আমাদের মাথায় রাখতে হবে। তিনটে সি যেটা বলছি না, প্রথম হচ্ছে কি রাখতে হবে না, আমাদের কনফিডেন্স রাখতে হবে, আমাদের ভরসা করতে হবে, ট্রাস্ট ইন ভ্যাকসিন, সেফটি অ্যান্ড পলিসি মেকার্স, এদের ওপরে ভরসা রাখতে হবে যে এফেক্টিভনেস, সেফটি, ডেলিভারি সিস্টেম, প্রফেশনাল পলিসি মেকার যারা আছে তারা যেন ঠিকঠাক থাকে। নেক্সট হচ্ছে কমপ্লেসেন্সি মানে লো পারসিভড রিস্ক অফ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ নট ডিমড নেসেসারি প্রিভেন্টিভ অ্যাকশন। তো এখানে কি করতে হবে না, আমাদের যতই কাজ যাই থাকুক না কেন নিজেদের ওপরে ভরসাটা রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি কনভিনিয়েন্স, সিগনিফিকেন্ট ফ্যাক্টর। তো ফিজিক্যাল অ্যাভেলেবিলিটি থাকতে হবে, অ্যাফোর্ডেবিলিটি থাকতে হবে, যে মানুষের পক্ষে যেন এতটা টাকার ভ্যাকসিন হয় যাতে সেটা ইজিলি তারা অ্যাফোর্ড করতে পারে, সেটা মাথায় রাখতে হবে। জিওগ্রাফিক্যাল অ্যাসেসিবিলিটি, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ হেলথ লিটারেসি, অ্যাপিল অফ ইমিউনাইজেশন সার্ভিসেস, তাহলে এর ওপর ডিপেন্ড করছে। এবং কি করতে হবে? যত নেগেটিভ অ্যাটিটিউড যেগুলো আছে তার এগেনস্টে না করতে হবে, এবং বিভিন্ন এভিডেন্সেসও রয়েছে, দেখতে হবে যে ভ্যাকসিন নেওয়ার পরে কি কি লাভ হয়েছে। তো মেম্বার অফ আ সাবগ্রুপ অ্যাট এক্সট্রিম অফ হেসিটেন্সি কন্টিনিউম, নট ওপেন টু আ চেঞ্জ অফ মাইন্ড নো ম্যাটার হোয়াট সাইন্টিফিক এভিডেন্স সেজ, ক্রিটিক্স সাইন্টিফিক অ্যাপ্রোচ অ্যাজ আ হোল। তো তোমাদের রাখতে হবে সাইন্টিফিক এভিডেন্সেস দেখতে হবে, সাইন্টিফিক এভিডেন্সেস দেখে তবেই মানুষ কি করে না, মানে সবাই তো আর সাইন্টিফিক এভিডেন্স বোঝে না, কিন্তু যারা বুঝছে যে হ্যাঁ এই ভ্যাকসিনটা দেওয়া মানুষের পক্ষে ভালো, সেই অনুযায়ী তার ওপরে ডিপেন্ড করে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন এবং ভ্যাকসিন যে দেওয়াটা সেটাও ডিটারমাইন করে। নেক্সট হচ্ছে সুস্থ জীবন এবং জনস্বাস্থ্যের পথ। তো টিকাকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বললাম যে জন্ম, বাল্যকাল, কৈশোর, যৌবন, বার্ধক্য অনুযায়ী টিকাকরণ করতে হবে। ভ্যাকসিনের কার্যকারিতা প্রভাব দেখতে হবে যে এই ভ্যাকসিনটা ইউজ করার পরে ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া, মানে ক্লিনিক্যালি এটাকে ইউজ করার পরে ডিজিজের রিডাকশন রেট কতটা হয়েছে সেটা দেখতে হবে। নেক্সট দেখতে হবে কি বাস্তব প্রভাব, রিয়েল ওয়ার্ল্ড এফেক্টিভনেস, অর্থাৎ অ্যাকচুয়ালি মানুষের মধ্যে ভ্যাকসিনটা দেওয়ার পর তার রেজাল্ট আলটিমেটলি কি হয়েছে। নেক্সট ভ্যাকসিন গ্রহণে দ্বিধা বা অনীহা, অনেক মানুষেরই মাথায় অনেক সন্দেহ থাকে ভ্যাকসিনের ব্যাপারে, তো সেই যে চিন্তা ভাবনা বা ডাউট সেখান থেকে বেরিয়ে আসা। আলটিমেটলি স্বাস্থ্য সাক্ষরতা পাওয়াটাই হলো মেন ব্যাপার। ঠিক আছে, তো এইগুলো হলো জীবন জুড়ে কোন কোন জীবনচক্রে কোন কোন ভ্যাকসিনেশনের দরকার সেগুলো এখানে ডেটা দেওয়া আছে। এবার আমরা চলে যাচ্ছি কি, এবার আমি নেক্সট যে টপিকটায় যাব, দ্যাট ইজ আ গাইড অফ লাইফ সেভিং ইমিউনাইজেশন, কমন ভ্যাকসিন অ্যান্ড ডিজিজ প্রোটেকশন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ডিজিজ রেসপেক্টিভ ভ্যাকসিন, কোন ডিজিজের এগেনস্টে কোন ভ্যাকসিন দেওয়া হয়। তাহলে প্রথম কমন চাইল্ডহুড অ্যান্ড রুটিন ভ্যাকসিন, যেমন বিসিজি ভ্যাকসিন, ব্যাসিলিক অ্যালমেটিক গুয়েরিন, আমরা জানি ব্যাসিলিক অ্যালমেটিক গুয়েরিন এটা কিসের জন্য দেওয়া হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো, টিউবারকুলোসিসের জন্য দেওয়া হয়। ডিডিপি ভ্যাকসিন, আ ক্রিটিক্যাল কম্বিনেশন ভ্যাকসিন দ্যাট প্রোটেক্টস अगेंस्ट কিসের জন্য, এটা ডিপথেরিয়া, কিসের জন্য নাম থেকে বোঝা যাচ্ছে, ডিপথেরিয়া, টিটেনাস অ্যান্ড পার্টুসিস, ডিপথেরিয়া, টিটেনাস অ্যান্ড পার্টুসিসের এগেনস্টে দেওয়া হয় ডিপিটি ভ্যাকসিন। এমএমআর ভ্যাকসিন, মিজলস, মামস অ্যান্ড রুবেলা,
এম ফর মিজলস, এম ফর মামস, আর ফর রুবেলা, এই তিনটের এগেনস্টে দেওয়া হয়, ঠিক আছে। তো ভ্যারিসেলা আর কমনলি নোন অ্যাজ চিকেন পক্সের এগেনস্টেও কিন্তু দেওয়া যেতে পারে। দ্য ভি ভ্যারিয়েন্ট অ্যাডস প্রোটেকশন এগেনস্ট ভ্যারিসেলা, যদি এটার সাথে ভি ভ্যারিয়েন্টটা দেওয়া হয়, মানে এমএমআর ভি যদি দেওয়া হয়, এমএমআর যদি দেওয়া হয় তাহলে মিজল মামস অ্যান্ড রুবেলা, যদি এখানে এমএমআর ভিটা দেওয়া হয় তাহলে ভ্যারিসেলা চিকেন পক্সের এগেনস্টেও ভ্যাকসিনেশন হয়ে যাবে। নেক্সট হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও ভ্যাকসিন দু রকম হতে পারে, একটা ওরাল, একটা ইনজেক্টেবল। বোথ প্রিভেন্ট পোলিওমাইলিটিস। ওপিভি is administered as oral drops while IPV is an inactivated version given by injection. নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটাও কি, এটা প্রোটেক্টস দ্য লিভার ফ্রম দ্য হেপাটাইটিস বি ভাইরাস। নেক্সট হচ্ছে কি এইচআইভি ভ্যাকসিন, এইচআইভি প্রোটেক্টস হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি, a bacterium responsible for life threatening meningitis and pneumonia in young children। এটা বাচ্চাদের ক্ষেত্রে এখন খুব ফেমাস হয়েছে, বাচ্চাদের দেওয়া হয়। নেক্সট আছে পিসিভি অর নিউমোকক্কাল ভ্যাকসিন, টার্গেট স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আছে স্পেশালাইজ সিজনাল ভ্যাকসিন, যেমন হচ্ছে এইচপিভি ভ্যাকসিন। এটা এখনকার দিনে প্রচুর পরিমাণে মেয়েদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার দেখা যাচ্ছে, তো তার জন্য এইচপিভি ভ্যাকসিন প্রোভাইডস প্রোটেকশন অ্যাগেন্স্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নোন টু কজ সার্ভাইকাল, অ্যানাল অ্যান্ড থ্রোট ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ জেনিটাল ওয়ার্ডস, তার এগেনস্টে এখন মেয়েদের জন্য এই ভ্যাকসিনটা এসছে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা ফ্লু শট, অ্যান অ্যানুয়াল ভ্যাকসিন আপডেটেড টু ম্যাচ সার্কুলেটিং সিজনাল ফ্লু যদি হয় সেখান থেকে বাঁচার জন্য। জস্টার ভ্যাকসিন, তো এটা কিসের জন্য, প্রিভেন্টস শিঙ্গলস, আ পেইনফুল র্যাশ কজ বাই দ্য রিঅ্যাক্টিভেশন অফ দ্য ভ্যারিসেলা জস্টার ভাইরাস ইন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালস। নেক্সট চলে আসছে কি রোটা ভাইরাস ভ্যাকসিন, স্পেসিফিক্যালি এটা কিসের জন্য, রোটা ভাইরাস ইনফেকশন যদি ইনফ্যান্টসদের মধ্যে হয় তার থেকে বাঁচার জন্য। কোভিড-19 ভ্যাকসিন, যেটা মডার্ন 2025 মানে আমাদের যে কোভিড হয়ে যাওয়ার পরে যে সিচুয়েশনটা হয় সেই সময়তে ভ্যাকসিনের ডিসকভারিটা হয়। ট্রাভেল অ্যান্ড নন রুটিন ভ্যাকসিন, ধরো কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করছে, এমন একটা জায়গায় ট্রাভেল করছে সেখানে একটা পার্টিকুলার রোগের প্রকোপ বেশি, তো সেখানে যেমন ইয়েলো ফিভার ভ্যাকসিন, ঠিক আছে, অফেন রিকোয়ার্ড ফর ট্রাভেল টু স্পেসিফিক রিজিয়নস ইন আফ্রিকা, হয়তো কাউকে কোনো কাজে আফ্রিকা যেতে হচ্ছে বা সাউথ আমেরিকা যেতে হচ্ছে, যেখানে মসকিউটোর দ্বারা এই ইয়েলো ফিভার ডিজিজটা প্রচুর পরিমাণে হয়, তো ইয়েলো ফিভার ডিজিজটা যাতে না হয় তাই জন্য তাদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হবে, এটা ট্রাভেলের সময়। নেক্সট হচ্ছে জাপানিজ এনসেফালাইটিস, সো প্রোটেক্ট সেকেন্ড ভাইরাল ব্রেন ইনফেকশন কমন ইন এগ্রিকালচারাল রিজিয়নস অফ এশিয়া, প্রাইমারি ট্রান্সমিটেড বাই মসকিউটো বাইট। নেক্সট আছে রেবিস ভ্যাকসিন, a vital vaccine used to prevent the fatal viral infection transmitted through the saliva of infected animals via bites or scratches. লাস্ট হচ্ছে টাইফয়েড আর কলেরা ভ্যাকসিন, যেমন প্যারাটাইফয়েড, টাইফয়েডের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয়। দিস ভ্যাকসিনস গার্ড এগেন্স্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন, টাইফয়েড, ফিভার, কলেরা, অফেন কন্ট্যাক্টেড ফ্রম কন্টামিনেটেড ফুড অর ওয়াটার সোর্সেস। তাহলে এগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ নেম অফ ভ্যাকসিন এবং তাদের রেসপেক্টিভ ডিজিজ, কোন ডিজিজের এগেনস্টে তারা কিন্তু লড়ছে। তাহলে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ইচ অ্যান্ড এভরি ভ্যাকসিন এবং তার রিলেটেড যে ডিজিজগুলো আছে সেগুলোকে মারছে তার ব্যাপারে লেখা আছে। লাস্ট চলে আসি ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন ভার্সেস ইমিউনাইজেশন। তো ভ্যাকসিনেশন ইজ দ্য অ্যাকশন অর মেথড হাউ, অ্যান্ড ইমিউনাইজেশন ইজ দ্য গোল হোয়াট। ইমিউনাইজেশন হচ্ছে কি, যদি কি জিজ্ঞাসা করা হয় দ্যাট ইজ ইমিউনাইজেশন, কিভাবে, মেকানিজমটা কি, দ্যাট ইজ ভ্যাকসিনেশন। তাহলে ইমিউনাইজেশনের ডেফিনেশন মানে হচ্ছে প্রসেস অফ বিকামিং ইমিউন অর রেজিস্ট্যান্ট। তো স্যার ডিজায়ার্ড আউটকাম আমরা পাচ্ছি অকার্স ইন্টারনালি অ্যাজ দ্য ইমিউন সিস্টেম বিল্ড অ্যান্টিবডিজ, আ ব্রডার কনসেপ্ট এবং টেক্স টাইম অফেন উইকস টু ফুলি ডেভেলপ প্রোটেকশন, অনেক সময় লাগে। ভ্যাকসিনেশন কি ফিজিক্যাল অ্যাক্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিং প্রোডাক্ট, an action injected via needle taken orally, a specific medical procedure and happens in a single moment. Okay, ডিটেল ব্রেকডাউন, ভ্যাকসিনেশন হচ্ছে দ্য মেথড, ইমিউনাইজেশন হচ্ছে দ্য গোল, কারণ ভ্যাকসিনেশনের মাধ্যমে ইমিউনিটিটা বিল্ড করতে হবে। ওকে, এই হলো আমাদের জেনারেল আইডিয়া। এবার একদম এন্ডে আমি যেটা এনেছি তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে ডেফিনেশনগুলো আছে না, যেগুলো পড়তে হবে, প্রত্যেকটা ডেফিনেশনের ব্যাপারে, টিকাকরণ কাকে বলে, ভ্যাকসিন কাকে বলে, ভ্যাকসিনের কার্যকারিতা কি, ভ্যাকসিন গ্রহণে দ্বিধা বা অনীহা, হেসিটেন্সি যে টার্মগুলো বলছিলাম, টিকাকরণ পরিষেবা উপলব্ধ থাকা সত্ত্বেও টিকা গ্রহণে বিলম্ব বা প্রত্যাখ্যান করাকে ভ্যাকসিন গ্রহণে দ্বিধা বলা হয় বা হেসিটেন্সি বলে। এটি অত্যন্ত জটিল এবং সময় স্থান ও ভ্যাকসিনের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। এর মধ্যে আত্মতুষ্টি বা কমপ্লেসেন্সি, সুবিধা, কনভিনিয়েন্স এবং আস্থার অভাবে, কনফিডেন্স এর অভাবে এই সমস্যাটা হয়ে থাকে। যে ভ্যাকসিন হেসিটেন্সি কিসের জন্য আছে, তিনটে জিনিসের জন্য আছে, 3C কি কি, প্রথমে হচ্ছে কি কমপ্লেসেন্সি, নেক্সট আছে কি কনভিনিয়েন্স, থার্ড হচ্ছে কনফিডেন্স। এই তিনটে যদি থাকে, কমপ্লিসেন্সি,
কনফিডেন্স আর কনভিনিয়েন্স, এই তিনটে যদি থাকে, এটা যদি কোনো অভাব হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিন হেসিটেন্সি আসতে পারে। সো দ্য টার্ম রিলেটেড টু ভ্যাকসিন সেটা মাথায় রাখতে হবে। নেক্সট চলে আসছে কি হেলথ লিটারেসি বা স্বাস্থ্য সাক্ষরতা। স্বাস্থ্য সাক্ষরতা বলতে বোঝায় কোনো ব্যক্তির উপযুক্ত স্বাস্থ্যগত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পরিষেবাগুলি প্রাপ্ত করার, প্রক্রিয়া করার এবং বোঝার ক্ষমতা। যে স্বাক্ষর মানে কি কোনো কিছুর ব্যাপারে কারোর যদি কোনো জ্ঞান অর্জন হয়, তাহলে এখানেও স্বাক্ষর মানে কি হচ্ছে স্বাস্থ্য সম্বন্ধিত বিভিন্ন জিনিসে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য হোক, তার পরিষেবা হোক, প্রাপ্ত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি হেলথ লিটারেসি। ভ্যাকসিনেশন কনফিডেন্স কাকে বলছে? টিকাকরণের প্রেক্ষাপটে আস্থা বলতে ভ্যাকসিনের ওপর বিশ্বাস, টিকা দানকারী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর ওপর বিশ্বাস, যারা ভ্যাকসিন প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেন তাদের ওপর বিশ্বাসকে বলা হয় ভ্যাকসিন কনফিডেন্স। মানে যার ওপরে আমি বিশ্বাস রাখতে পারি, দ্যাট ইজ ভ্যাকসিন কনফিডেন্স। সেটা ভ্যাকসিন হোক, যারা ভ্যাকসিন দিচ্ছে, যারা পলিসি বানাচ্ছে, তাদের ওপর ভরসাকে আমরা ভ্যাকসিন কনফিডেন্স বলবো। জীবনচক্র পদ্ধতি অর্থাৎ লাইফ কোর্স অ্যাপ্রোচ। জীবনচক্র পদ্ধতির লক্ষ্য হলো একজন ব্যক্তির সমগ্র জীবনকাল জুড়ে বিভিন্ন পদক্ষেপের কার্যকারিতা বৃদ্ধি করা। এটি জীবনের একটি সুস্থ সূচনার ওপর গুরুত্ব দেয় এবং জীবনকালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মানুষের চাহিদাগুলোকে লক্ষ্য করে। এটি অসুস্থতার পরিণতির পরিবর্তে এর মূল কারণগুলো সমাধান করার মাধ্যমে জনস্বাস্থ্য এবং অর্থনীতির জন্য উচ্চ হারে সুফল প্রদানকারী সময় উপযোগী বিনিয়োগ উৎসাহিত করে। এটাকে বলা হয় কি লাইফ কোর্স অ্যাপ্রোচ। নেক্সট চলে আসছে কি ভ্যাকসিন কাকে বলছে? ইমিউনাইজেশন কাকে বলছে? অ্যান্টিজেন বিদেশি পদার্থ যেটা ঢুকছে, অ্যান্টিবডি। অ্যান্টিজেন, অ্যান্টি কথাটার মানে হলো অ্যান্টিবডি, জেন মানে হলো জেনারেটিং। অ্যান্টি কথাটার মানে হলো অ্যান্টিবডি আর জেন কথাটার মানে হলো জেনারেটিং। তাহলে অ্যান্টিবডি জেনারেটিং সাবস্টেন্স হলো কি আমাদের অ্যান্টিজেন। এটা কি হতে পারে? এটা সবসময় এটা প্রোটিনও হতে পারে, এটা কার্বোহাইড্রেটও হতে পারে, ঠিক আছে? কিন্তু অ্যান্টিবডি সবসময় কিন্তু প্রোটিন হবে, ইমিউনোগ্লোবিউলিন দিয়ে তৈরি হবে, গামা ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে? তো মানে ইমিউনোগ্লোবিউলিন দিয়ে তৈরি হচ্ছে, গ্লোবিউলিন প্রোটিনের মধ্যে যে গামা গ্লোবিউলিন সেখান থেকে ইমিউনোগ্লোবিউলিন তৈরি হয়। তো অ্যান্টিবডি ইমিউন সিস্টেম থেকে প্রোটিন দিয়ে তৈরি হয় জীবাণুকে ধ্বংস করার জন্য, তাকে অ্যান্টিবডি বলে। ইমিউনিটি কি? শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাকে। অ্যাক্টিভ ইমিউনিটি, শরীর নিজে অ্যান্টিবডি তৈরি করে। প্যাসিভ ইমিউনিটি, বাইরে থেকে অ্যান্টিবডি পাওয়া যায়। হার্ড ইমিউনিটি, ইম্পর্টেন্ট টার্ম। যখন একটি পপুলেশনের বেশিরভাগ মানুষ ভ্যাকসিনেটেড হয় তখন রোগ সহজে ছড়াতে পারে না, তাকে বলা হয় হার্ড ইমিউনিটি। ভ্যাকসিন মানে একজনকে দিচ্ছি, হার্ড ইমিউনিটি মানে গোটা পপুলেশনে যতজন রয়েছে সবাই রোগটার এগেনস্টে প্রোটেক্টেড। বুস্টার ডোজ, প্রথম ভ্যাকসিনের পরে অতিরিক্ত ডোজ দেওয়া হয় ইমিউনিটি বাড়ানোর জন্য। কোল্ড চেন, ভ্যাকসিনকে নির্দিষ্ট কম তাপমাত্রায় সংরক্ষণ করা, পরিবহন করার ব্যবস্থাকে বলা হয় কোল্ড চেন। ইমিউনাইজেশন শিডিউল, কোন বয়সে কোন ভ্যাকসিন দিতে হবে তার সরকারি সময়সূচিকে বলা হয় ইমিউনাইজেশন শিডিউল। অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন, ভ্যাকসিন দেওয়ার পরে যে কোনো যে প্রতিক্রিয়া হচ্ছে, যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া বা সাইড এফেক্টসকে বলা হয় অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন, AEFI। নেক্সট আছে কি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, ওরাল ভ্যাকসিন, ইনজেক্টেবল ভ্যাকসিন, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, ভারত সরকার ন্যাশনাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেখানে শিশু ও গর্ভবতী মায়েদের ভ্যাকসিন দেওয়া হয়। সাসেপ্টেবল পারসন, যে ব্যক্তি কোনো রোগের বিরুদ্ধে ইমিউনিটি নেই, সে সহজে সংক্রমিত হতে পারে, তাকে বলা হয় সাসেপ্টেবল পারসন। যার কোনো ইমিউনিটি নেই সে সাসেপ্টেবল। ব্রেক থ্রু ইনফেকশন, ভ্যাকসিন দেওয়ার পরেও যদি কোনো রোগ হয়ে যায় তাকে ব্রেক থ্রু ইনফেকশন বলে, সাধারণত রোগ কম গুরুতর হয়। ভ্যাকসিন এফিকেসি, ভ্যাকসিন কতটা কার্যকরভাবে রোগ প্রতিরোধ করতে পারে তার মাপ। কুইক মেমোরি যদি বলতে হয়, ভ্যাকসিন এর মধ্যে অ্যান্টিজেন দেওয়া হচ্ছে, বডি অ্যান্টিবডি তৈরি করছে, ইমিউনিটি আসছে, বুস্টার ডোজ দিচ্ছে এবং লাস্টে হার্ড ইমিউনিটি চলে আসছে, ঠিক আছে? নেক্সট আছে কি এখানে? নেক্সট আছে কি ভ্যাকসিনেশন, শরীরে ভ্যাকসিন দেওয়া যাতে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়। ইমিউনোলজি বিজ্ঞানের সেই শাখা যেখানে ইমিউন সিস্টেম নিয়ে পড়া হয়। প্যাথোজেন হলো যে মাইক্রো অর্গানিজম রোগ সৃষ্টি করে তাকে প্যাথোজেন বলে, এগুলো পড়েছি। ডোজ, ভ্যাকসিনে একবার দেওয়া নির্দিষ্ট পরিমাণকে বলা হয় ডোজ, যেমন হেপাটাইটিসের জন্য 3টে ডোজ লাগতে পারে। প্রাইমারি ইমিউনাইজেশন, প্রথমবার ভ্যাকসিন দেওয়া হলে ইনিশিয়াল ডোজে সম্পূর্ণ করা। রিভ্যাকসিনেশন, পরে আবার ভ্যাকসিন দেওয়া যাতে ইমিউনিটি বজায় থাকে। হোস্ট, যে জীব বা মানুষ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে তাকে হোস্ট বলে। ভ্যাকসিন স্টোরেজ, ভ্যাকসিনকে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, সাধারণত 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে। ইমিউন রেসপন্স, শরীরের ডিফেন্স রিয়াকশন, যখন অ্যান্টিজেন শরীরে প্রবেশ করে তাকে ইমিউন রেসপন্স বলে। কভারেজ রেট, কোনো পপুলেশনে কত শতাংশ মানুষ ভ্যাকসিনেশন পেয়েছে তাকে বলা হয় কভারেজ রেট। তাহলে এগুলো হলো টার্মস রিলেটেড টু ভ্যাকসিনেশন। এবং লাস্টে আমি চলে আসছি এখানে কোভ্যাক্সিন আর কোভিশিল্ডের ব্যাপারে ছোট ছোট করে ডেটা দেওয়া হচ্ছে। কোভ্যাক্সিন হলো ভারতে তৈরি, কোভ্যাক্সিন হলো ভারতের তৈরি।
কোভিড-19 ভ্যাকসিন। এটা ডেভেলপড বাই ভারত বায়োটেক ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR। টাইপ কীরকম ভ্যাকসিন? ইনঅ্যাক্টিভেটেড কিল্ড ভাইরাস ভ্যাকসিন। সাধারণত 2টো ডোজ দেওয়া হয় কোভ্যাক্সিনের, গ্যাপ 4 সপ্তাহ পর, মানে 1 মাস পর। ডেভেলপড ইন ইন্ডিয়া। হাউ ইট ওয়ার্কস? এই ভ্যাকসিনে মারা যাওয়া করোনা ভাইরাস ব্যবহার করা হয়, কারণ বলেই দিয়েছে এটা কিরম ভ্যাকসিনে আছে, কিল। শরীরে সেটিকে চিনে অ্যান্টিবডি তৈরি করে, তাই ভবিষ্যতে ভাইরাস এলে শরীর দ্রুত প্রতিরোধ করতে পারে। কোভিড ইনফেকশন ও গুরুতর অসুস্থতা কমাতে সাহায্য করে। কোভিশিল্ড কি? কোভিশিল্ড হলো কোভিড-19 এর আরেকটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, ম্যানুফ্যাকচার্ড বাই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ডেভেলপড বাই অক্সফোর্ড ইউনিভার্সিটি। টাইপ ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। 2টো ডোজ দেওয়া, সাধারণত 4 থেকে 12 উইক। হাউ ইট ওয়ার্কস? এতে একটি মডিফাইড হার্মলেস ভাইরাস অ্যাডিনোভাইরাস ব্যবহার করা হয়, যা শরীরকে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন চিনতে শেখায়। ঠিক আছে, এটা গেল 2টো ভ্যাকসিনের বেসিক ডেটা। এবং এই বলতে বলতে চলে এসেছি আজকের আমরা লাস্ট পেজে, দ্যাট ইজ থ্যাংক ইউ স্লাইডে, যেখানে আমি আজকে তোমাদের ভ্যাকসিনেশনের ইনিশিয়াল আইডিয়াটা করিয়ে দিলাম। তোমাদের এই টপিকটা নতুন হেলথ অ্যাপটিটিউডে অ্যাড হয়েছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে যেটুকু পড়ো তার থেকে আরও অনেক জিনিসপত্র এখানে অ্যাড অন করা হয়েছে। সেই জিনিসগুলোকে ভালো করে দেখে যাও। আশা করি তোমাদের হেল্প হবে, হয়তো হেল্প হচ্ছে। যদি হেল্প হয়ে থাকে জানাতে ভুলো না। আরও যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই জিজ্ঞেস করে নিও। টিল দেন খুব ভালো করে পড়তে থাকো। তোমাদের প্রত্যেকে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ সো মাচ।